আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ। একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা হচ্ছে আজকে উদ্ভিদ শারীরতত্ত্বের আমাদের প্রথম ক্লাস। সো প্রথম ক্লাসে আমরা অনেক কিছু শিখবো এবং সেগুলো খুব সুন্দর করে আমরা ধাপে ধাপে শিখে ফেলবো আজকের ক্লাসটাতে। সো আশা করবো আজকের ক্লাসটা থেকে তোমরা তাদের উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে তোমাদের যাদের ভিতরে একটা ফোবিয়া বা ভীতি কাজ করছে সেই ভীতিটা আমরা আজকে একটু হলেও আমরা দূর করে ফেলতে পারবো, কারণ আমরা জিনিসগুলো খুব সুন্দর করে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একদম সহজ করে ভেঙে ভেঙে আমরা পড়বো। সো আমি একটু অপেক্ষা করছি। জান্নাতুল ফেরদাউস অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। শারীরতত্ত্বের আমাদের প্রথম ক্লাস, নাইস। সো এক্স্যাক্টলি হচ্ছে তোমরা যারা জয়েন করেছো কাইন্ডলি হচ্ছে তানভীর আহমেদ আজকে ক্লাসটাতে জয়েন করে ফেলেছে অলরেডি। একটু তোমরা একটু জানিয়ে দাও হচ্ছে তোমরা কে কোন ব্যাচের, তোমার এসএসসি ব্যাচ কত, একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও তোমরা কারা 2021 ব্যাচের রয়েছো। মিনাল রয়, আদাব ভাইয়া, নিলয় আহমেদ, হাই ভাইয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হচ্ছে জানাতো ফেরদাউস, হ্যাঁ তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, যেহেতু আজকে থেকে শুরু করে টানা পুরো নভেম্বর মাস জুড়ে হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে আমরা আমাদের নিয়ম ক্লাসের পেজ থেকে নিব। সো পুরো নভেম্বর মাস জুড়ে মানে প্রায় একটা মাস তোমরা হচ্ছে আমাদের নিয়ম ক্লাসের কাছ থেকে হচ্ছে ক্লাসগুলো পাবা, এবং প্রত্যেকটাই হচ্ছে হাই কোয়ালিটি ক্লাস। এন্ড এই ক্লাসগুলো করলে তোমার ওভারঅল তোমার বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। 2022 ব্যাচে, 2021 ব্যাচের, 2021 ব্যাচের ক্ষেত্রে কিন্তু এই উদ্ভিদ সাহিত্যের থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা অলরেডি হচ্ছে আমরা নিয়ম ক্লাসের ইউটিউব আমাদের চ্যানেলে হচ্ছে আমরা সেটার একটা ক্লিয়ার একটা সাজেশন দিয়েছিলাম। ওকে, 2022 ব্যাচে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমি ভালো আছি। তোমাদের ফ্রেন্ডও মেনশন দিয়ে দাও, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আশা করি অনেকেই হচ্ছে আমাদের এই ক্লাসের সময় হয়তো বা এখনো জানে না যে আমাদের ক্লাসগুলো আমরা শুরু করেছি। তো এখন তোমাদের ফ্রেন্ডদের তোমরা মেনশন করে দিতে পারো, আমরা উদ্ভিদ সাহিত্য যেহেতু আমরা পড়বো। সো তোমাদের পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু আমরা ক্লাসগুলো হচ্ছে রেগুলার আমরা কন্ডাক্ট করব, এবং পুরো এই নভেম্বর মাস জুড়ে কিন্তু আমাদের এই ক্লাসগুলো চলবে। মানে হচ্ছে এইচএসসি 2021 ব্যাচে যারা রয়েছে তাদের পরীক্ষা যেহেতু ডিসেম্বরের দিকেই শুরু হচ্ছে একদম প্রথম থেকেই। সো পুরো একটা মাস তোমরা আমাদের থেকে হচ্ছে এই ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবা। ওকে, শেয়ার ডান। ওকে, মিনাল শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা শুরু করে দেই আমাদের হচ্ছে ক্লাসটা। প্রথমে দেখি উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আমরা যা যা পড়বো, মানে আজকের ক্লাসে আমরা কি কি পড়বো। ওকে, আজকে ক্লাসে আমরা কি কি পড়বো সেই জিনিসটাই হচ্ছে দেখবো। সো তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। এন্ড তোমরা আরেকটা হচ্ছে যারা আমাদের বায়োলজি কোর্সে রয়েছে কাইন্ডলি হচ্ছে তাদেরকেও হচ্ছে তোমরা মেনশন করে দাও। বায়োলজি কোর্সে যারা রয়েছে তারাও ক্লাসটাতে জয়েন করে ফেলো। ওকে, সো আজকে ক্লাসে আমরা কি কি পড়বো চলো দেখো। প্রথমে হচ্ছে আমরা সালোকসংশ্লেষণ নিয়ে হচ্ছে আমরা দেখবো, সালোকসংশ্লেষণ নিয়ে আমরা পড়বো। আমরা এরপরে পড়বো যে পানির যে বিভাজনটা, পানিকে যদি আমরা ডিভাইড করি, পানির যে সালোক বিভাজনটা সেটা আমরা পড়বো। দেন আমরা পড়বো ক্লোরোফিলের থেকে কোনটা কালারটা কি, ক্লোরোফিল এ বি কোনটা কি রকম সেটা আমরা পড়বো, এখান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। আমরা আরো পড়বো হচ্ছে আলোর যে বর্ণালীর কর্মক্ষমতা রয়েছে আলোর বর্ণালীর ক্ষেত্রে, সেটা সম্বন্ধে আমরা জানবো। আমরা ফটোফসফোরাইলেশন সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আমরা আরো জানবো ক্যালভিন চক্রটা কি করে হয়, কারণ ক্যালভিন চক্রটা অনেক জটিল একটা চক্র। এই চক্রের বেসিক জিনিসটা যদি তুমি ভালো করে বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু জিনিসটা পরীক্ষা হলে তোমার পক্ষে উত্তর করা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা ক্যালভিন চক্র সম্বন্ধে আমরা জানবো। আমরা আরো জানবো হ্যাসেনস্ম্যাক চক্র, যেটাকে সিফোর্ড সাইকেলও তোমার বলা হয়। এই জিনিসগুলো আজকে ক্লাসে হচ্ছে আমরা ধাপে ধাপে ক্রমান্বয়ে শেষ করব। সো এক্স্যাক্টলি তোমাদের যারা এখনো ক্লাসটাতে জয়েন করে নাই, আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও যাতে তারা হচ্ছে আমাদের এই রেগুলার যে আমরা হচ্ছে রাত 9টায়, টাইমটা আবার বলে দিচ্ছি, রাত 9টায় হচ্ছে 9টা থেকে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো হবে আমাদের নিয়ম ক্লাসের পেজে। সো চলো আমরা শুরু করে ফেলি। এই ফাঁকে তোমরা শেয়ার করে দিও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিও যাতে তারাও আমাদের এই ক্লাসে জয়েন করে ফেলতে পারে। প্রথম বিষয়টা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আমরা 19ও টুকটাক হচ্ছে এটা সম্বন্ধে বেসিক জেনেছি। সো এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে জানবো, আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা একটু পড়া ট্রাই করব। প্রথমে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। সো আমরা সালোক সংশ্লেষণ জৈব রাসায়নিক কেন বলছি, কারণ হচ্ছে এখানে কেমিক্যাল গুলো হচ্ছে এই কবরের সাথে বিক্রিয়া করে
তোমার হচ্ছে নতুন কেমিক্যাল উৎপন্ন করছে। আর এই ক্ষেত্রে সহায়তা করতেছে হচ্ছে তোমার আলো বা লাইট এখানে আমাদের সহায়তা করতেছে। যেহেতু লাইট আমাদের সহায়তা করতেছে, এই জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে ফটোসিনথেসিস। ওকে, ফটোর কারণে কিন্তু আলোর কারণে কিন্তু হচ্ছে কোনো না কোনো জিনিস নতুন করে আবার উৎপন্ন হচ্ছে, দ্যাটস এ ফটোসিনথেসিস। সো পরীক্ষা যদি আসে সালোক সংশ্লেষণ কেমন প্রক্রিয়া, উত্তর হচ্ছে সেটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। কারণ এখানে কিন্তু আমরা পরবর্তীতে গ্লুকোজও পাই, তাই না? লাস্টে আমরা গ্লুকোজও পাবো। এটা সর্বপ্রথম কে ব্যবহার করে? বার্নেস 1898 সালে সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সালোক সংশ্লেষণ কোথায় হয়ে থাকে মূলত, এটা কিন্তু পরীক্ষায় আসে। মূলত ক্লোরোপ্লাস্টে হয়। আমরা হয়তো বা অনেকেই এটা জানি যে ক্লোরোপ্লাস্টে হয়, কিন্তু ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকে এইটা যদি প্রশ্ন করা হয় অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায়। তো সেটার উত্তর হচ্ছে এটা কিন্তু মেসোফিল টিস্যু প্যারেনকাইমা কোষে থাকে। কোথায় থাকে? মেসোফিল টিস্যু প্যারেনকাইমা। সো এইটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। হয়তোবা তোমাকে কেউ জিজ্ঞেস করলে হয়তো তুমি উত্তর দিয়ে দাও যে ক্লোরোপ্লাস্টে হয়তোবা আমাদের সালোক সংশ্লেষণটা হয়, কিন্তু ক্লোরোপ্লাস্টটা আমাদের পাতার কোন জায়গায় থাকে এইটা হয়তোবা আসতে পারে। তখন সেটা উত্তর হবে কি? মেসোফিল টিস্যু তোমার প্যারেনকাইমা কোষে আমাদের এই সংশ্লেষণটা হয়ে থাকে। একটা বিষয়, সালোক সংশ্লেষণ উপচিতি প্রক্রিয়া। আমাকে একটু কমেন্টে কেউ জানাতে পারবা উপচিতি মানে কি? কেউ কি জানাতে পারবা উপচিতি মানে কি? কেউ কি আমাকে জানাবা যে উপচিতি এই শব্দটার মানে কি? হোয়াট ইজ উপচিতি? তোমরা যদি ভিতরে কেউ যদি জানো যে উপচিতি মানে কি, তাহলে আমাদের জানাতে পারো উপচিতি শব্দটার মানে কি। হোয়াট ইজ উপচিতি? দেখি তোমরা জানো কিনা। উপচিতি শব্দটার মানে কি? হোয়াট ইজ উপচিতি? তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেই, দেন আমি এক্সপ্লেইন করবো হোয়াট ইজ উপচিতি। উপচিতির আরেকটা খালাতো ভাই রয়েছে যেটাকে বলা হয় অপচিতি। সো আগে দেখি তোমরা উপচিতি জিনিসটা কি এটা বুঝতে পারো কিনা। এখন পর্যন্ত কারো আমি উত্তর পাইনি যে উপচিতি জিনিসটা কি তোমরা বুঝো। উপচিতি রোগ বলেছে ভাঙার কাজ করে। ওকে, ভাইয়া পুরো অধ্যায় কি পড়াবেন? ইয়েস, ইনশাল্লাহ আমরা পুরো অধ্যায় শেষ করব। আমরা পুরো অধ্যায় ইনশাল্লাহ শেষ করব। রোগ বলেছে ভাঙার কাজ করে। সো এবার আসো, নর্মালি জীবদেহের এমন একটা এটা প্রক্রিয়া, যদি তোমার হচ্ছে আমাদের শরীরে কোনো কিছুকে ভাঙার কাজ হয়, তখন সেটাকে আমরা বলি অপচিতি। হ্যাঁ, অপচিতি মানে কেউ যদি অপকার করে তাহলে সংসার ভেঙে দেয়, তো সেটা অপকার করছে। আর যদি কোনো কিছু গড়ার কাজ করে, মানে কোনো কিছু প্রোডাকশন করে, সিনথেসিস করে, তখন সেটাকে বলা হয় তোমার উপচিতি। তার মানে উপচিতি মানে হচ্ছে কোনো কিছু বানানো বা সিনথেসিস করা, আর অপচিতি মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা বা তোমার ব্রেকডাউন করা। তোমরা কি এবার উপচিতি আর অপচিতি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ উপচিতি এন্ড হোয়াট ইজ অপচিতি? এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। উপচিতি আর অপচিতি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। উপচিতি মানে উৎপাদন করা। মোহাম্মদ জানে আলম জনি সঠিক বলেছো। রাইট, রাইট। ওকে, পপি খান গঠনমূলক কাজ। নাইস। তার মানে উপচিতি শব্দটার মানে হচ্ছে আমাদের কোনো কিছু বানানো, এন্ড অপচিতি মানে হচ্ছে কোনো কিছু ব্রেকডাউন করা। তো অ্যাজ বলা হচ্ছে ফটোসিনথেসিস আমার একটা হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া। দ্যাট মিনস ফটোসিনথেসিস দিয়ে আমরা কিছু না কিছু উৎপাদন করি, তাই না? কিছু কিছু আমরা বানাই। সো আমরা কি বানাই সেটাই আমরা দেখবো। তো অলরেডি আমরা আশা করি যে উপচিতি এবং হচ্ছে অপচিতি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো ফটোসিনথেসিসের জন্য তোমার হচ্ছে যে মেইন বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা দেখতে অনেকটা এইরকম। তো আশা করবো তোমরা সবাই খাতা কলম নিয়ে হচ্ছে বসেছো। তোমরা খাতা কলম নিয়ে আমরা যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো সবই কিন্তু 5 স্টার, এগুলো সবই ইম্পর্টেন্ট। সো খাতা এগুলো তোমাকে সুন্দর করে নোট করতে হবে। এই রিয়াকশনটা কিন্তু তোমাকে খুব ভালো করে পারতে হবে, কারণ এই রিয়াকশনে তোমার অনেক জায়গা থেকে, ধরো এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, পানির জায়গায় পানি না দিয়ে বলতে পারে কার্বন ডাইঅক্সাইড প্লাস বি। তখন তোমাকে উদ্দীপক থেকে প্রশ্ন করতে পারে বি চিহ্নিত অংশের যদি বিভাজন হয়, তখন সেটা কি বলে? ডেফিনেটলি সেটাকে তখন আমরা পানির সালোক বিভাজন বলতেছি। সো কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন পানি যুক্ত হচ্ছে, তখন তারা বিক্রিয়া করে। আমাদের কার কার উপস্থিতি বিক্রিয়া করছে? এই বিক্রিয়াটা হওয়ার জন্য আমাদের লাইট প্রয়োজন হচ্ছে। আর এই বিক্রিয়াকে সুসম্পূর্ণ করার জন্য কি লাগতেছে? আমাদের ক্লোরোফিল লাগতেছে। এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করছে, তারা আলটিমেটলি কি উৎপাদন করছে? তারা আলটিমেটলি উৎপাদন করছে, দেখো, 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ এখানে উৎপন্ন করছে। সো গ্লুকোজ কি জৈব যৌগ না অজৈব যৌগ? কেউ কি একটু বলতে পারবা গ্লুকোজ কি জৈব যৌগ না অজৈব যৌগ? বেসিক্যালি গ্লুকোজটা কি, জৈব যৌগ নাকি অজৈব যৌগ? দেখি গ্লুকোজটা কি। সো এখানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং হচ্ছে পানি উৎপন্ন হচ্ছে, সাথে হচ্ছে আমার অক্সিজেন মানে উপজাত হিসাবে আমাদের অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এখানে আমার আলো যদি না থাকতো তাহলে আমার এই প্রক্রিয়াটা সুসম্পন্ন হইতে পারতো না। তো আমার আলোর উপস্থিতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার আলো প্রয়োজন হচ্ছে।
মেইন বিষয়টা কি, এখন এই যে সালোকসংশ্লেষণ হওয়ার জন্য আমাদের যে প্রক্রিয়া লাগে, এই প্রক্রিয়াটা কোথায় ঘটে? এই প্রক্রিয়াটা আমাদের ক্লোরোপ্লাস্টে ঘটে। ক্লোরোপ্লাস্ট আর কোথায় কোথায় থাকতে পারে? পাতা ছাড়া। ক্লোরোপ্লাস্টটা পাতায়ও থাকতে পারে, তোমার কাণ্ডেও থাকতে পারে। ওকে, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে? উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। এটা অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের এই ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকতে পারে। সেটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে দুইটা জায়গায়, একটা হচ্ছে কাণ্ডে এন্ড আরেকটা হচ্ছে তোমার পাতায়, কাণ্ডে এবং পাতায়। এরপরে যদি দেখি, তোমার নরমালি এই বিক্রিয়া যে আমার বলতেছি যে ক্লোরোপ্লাস্টের ঠিক কোন জায়গাতে হয়, এখানে যেই জায়গায় ক্লোরোপ্লাস্টের এই সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা ঘটে, সেই জায়গাটাকে একটা বলা হয় রিঅ্যাকশন সেন্টার বা বিক্রিয়ার কেন্দ্র। আর এই বিক্রিয়ার কেন্দ্রে মূলত হচ্ছে আমার একটা এক অণু ক্লোরোফিল এ থাকে এবং তার সাথে আমার প্রোটিনটা যুক্ত হচ্ছে। তার মানে বিক্রিয়া কেন্দ্রে কি কি থাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল এ, তার সাথে প্রোটিন। ওকে, ক্লোরোফিল এর সাথে প্রোটিন যুক্ত হয়ে কিন্তু একটা বিক্রিয়া সেন্টারের মেইন ফাংশনটা তোমার নিয়ন্ত্রণ করে। এরপরে জিনিসটা দেখো, তোমার এই যে আমাদের বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, যে সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে পানিকে যুক্ত করে এবং সূর্যের আলো সহায়তায় আমরা এই সালোক সংশ্লেষণটা করছি। তো টোটাল বায়ুমণ্ডলে কত পার্সেন্ট তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে? এই পার্সেন্টেজটা পরীক্ষায় অনেক আসে। এটা হচ্ছে 0.03%। ওকে, এই পার্সেন্টেজ অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন এটিপি আর এনএডিপি H2, এটা দেখো H প্লাস প্লাস H প্লাস প্রোটিন, যেটাকে আমরা প্রোটন বলছি। সো এই যে এটিপি আর এনএডিপি H2, এটাকে আমরা আত্তীকরণ শক্তি বলছি। তোমরা কি কমেন্টে কেউ আমাকে বলতে পারবা আত্তীকরণ শক্তি মানে কি? রাইট, অনেক সঠিক সঠিক উত্তর দিতে পারছো, ভেরি গুড। কেউ কি বলতে পারবা আত্তীকরণ শক্তি মানে কি? হোয়াট ইজ আত্তীকরণ শক্তি? এই যে আত্তীকরণ শক্তিটার মানে কি, দেখি তোমরা পারো কিনা। আত্তীকরণ শক্তি এটার মানে কি? আত্তীকরণ শক্তিটার মানে কি, দেখি কেউ পারো কিনা। না পারলে আমি তো আছি, বলে দিই, আমি তো উত্তর বলেই দিব। বা তুমি পারো কিনা আত্তীকরণ শক্তি এটার মানে কি? হোয়াট ইজ আত্তীকরণ শক্তি? আত্তীকরণ, একজন বলেছে মেহরিন নাদেইনি বলেছে শোষিত শক্তি, কোন বস্তুকে নিজের প্রয়োজনে নিজের মতো করে রূপ দিয়ে নেওয়া, এটাকে আত্তীকরণ বলে। ওকে, দেখি আর কে কি বলে, তারপরে হচ্ছে আমরা আত্তীকরণ, হোয়াট ইজ আত্তীকরণ, এটা আমরা দেখবো। ইন্টারনাল এনার্জি, ইটস এ গুড অপশন। ইন্টারনাল, অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি আর আত্তীকরণ শক্তি। ওকে, চলো এবার আমরা দেখি। আমরা এইটুকু তো আমরা জানি, এটিপি কে আমরা কি বলছি, এটা সবাই আমরা জানি, এটিপি কে আমরা বায়োলজিক্যাল কয়েন বলছি। এখন এই যে কোষের ভেতরে আমাদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, এই বিক্রিয়াগুলো ঘটার জন্য শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তিগুলো তোমার এটিপি থেকে পেয়ে থাকে। এখন এটিপি থেকেই যে শুধু পায় তা না, আমার এই এনএডিপি H2 থেকেও কিন্তু শক্তিটা পেতে পারে। যেহেতু এনএডিপি এন্ড এটিপি দুইটা থেকেই শক্তি পায়, এই জন্য দুইটাকেই আমরা বায়োলজিক্যাল কয়েন হিসেবে বলি। বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বহুল প্রচলিত, মানে বহু মানুষের মুখে আমরা শুনেছি এটিপি শুধু বায়োলজিক্যাল কয়েন। কিন্তু তার সাথে আমরা আরেকটা জিনিস আমরা যুক্ত করবো, এনএডিপিএস2 হচ্ছে আমাদের বায়োলজিক্যাল কয়েন। এই শক্তিগুলো ব্যবহার করেই কোষের ভেতরে, উদ্ভিদের কোষের ভেতরে আমার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো হয়ে থাকে। তার মানে কোষের অভ্যন্তরে যেই শক্তিটা রয়েছে, যেই শক্তিগুলো দিয়ে কোষের রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, সেই শক্তিটাকেই তোমার বলা হয় আত্তীকরণ শক্তি বা বায়োলজিক্যাল কয়েন বা বায়োলজিক্যাল এনার্জি, এটা আমরা বলতে পারি। ওকে, সো আত্তীকরণের শক্তি, এটার উপরে আমি অলরেডি হচ্ছে একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছি। এরপরও তোমার এক্সপ্লেনেশনটা আমি লিখে দিয়েছি যাতে তুমি একবার পড়তে পারো। সো একবার একটু স্ক্রিন থেকে তুমি আত্তীকরণ শক্তিটা কি এটা একটু পড়ে নাও। যে উদ্ভিদ দেহের বিভিন্ন রাসায়নিক পদার্থ সমূহ শক্তি হিসেবে জমা বা আবদ্ধ থাকে, এটুকু আমরা জানি। পরবর্তীতে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া যেমন সালোকসংশ্লেষণ, রেসপিরেশন, এগুলোর জন্য আমার শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিগুলো তোমার কোথাও না কোথাও থেকে আমার লাগবে। সো সেখানে যে প্রডিউসার হিসেবে যে কাজ করে, যেখান থেকে আমি এনার্জিটা পাবো, সেই এনার্জিটা পাই মূলত হচ্ছে আমরা এই আত্তীকরণ এনার্জি থেকে। সো আত্তীকরণ এনার্জির মেম্বার কারা কারা? একটা এটিপি আর একটা NADH2। তো আত্তীকরণ শক্তি বা বায়োলজিক্যাল কয়েন কে কে? এটিপি আর NADH2। যদি তোমাকে বলি যে এটা প্রয়োগটা আমি কোথায় পাবো, এটার প্রয়োগটা আমি যদি দেখতে চাই, তাহলে প্রয়োগটা কি? সূর্যালোকে বা সূর্যের আলোর মধ্যে ওই শক্তিটা আমরা ব্যবহার করে আমরা যদি এটিপি তৈরি করি, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ওকে, ফটোফসফোরাইলেশন আমরা একটু পরে আবার দেখবো এই ফটোফসফোরাইলেশন কি করছি। তো ফটোফসফোরাইলেশন কাকে বলছে? সূর্যের আলোর উপস্থিতিতে আমি যদি এটিপি বানাই, তখন সেই প্রক্রিয়াটাকে আমি বলছি ফটোফসফোরাইলেশন। ওকে, আই থিঙ্ক এটু ক্লিয়ার।
এই প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এবং ইলেকট্রন এনএডিপি কে বিজারিত করে তোমার এনএডিপিএস2 উৎপন্ন করে। সো এটিপি আর এনএডিপিএস2 কে বলা হচ্ছে তোমার আত্তীকরণ শক্তি। সো আত্তীকরণ শক্তি বা বায়োলজিক্যাল কয়েন, এই বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে কোনো রাসায়নিক কাজ করার জন্য, কোনো জৈব রাসায়নিক কাজ করার জন্য আমাদের শক্তি প্রয়োজন হয়। এই শক্তিটার উৎস হিসেবে যে কাজ করে তাকেই বলা হয় আত্তীকরণ শক্তি। আর উদাহরণ কি কি? এটিপি আর এনএডিএস2। সো এই বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছে? সবাই এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা? শুক্র রানী, সদীপ, নাহান, দীপ, নাইস। এই বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। চলো আমরা যাই নেক্সটে। এখন এই যে আমার ফটোসিনথেসিস হচ্ছে, এটা কিন্তু আমার দুইটা পর্যায়ে হতে পারে। একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট বা আলোক পর্যায়ে, আর একটা হচ্ছে তোমার লাইট ইন্ডিপেন্ডেন্ট। আগে এটাকে অন্ধকার পর্যায়ে বলা হইতো, কিন্তু এখন এটাকে অন্ধকার পর্যায়ে বলা হয় না। কেন বলা হয় না সেটার এক্সপ্লেনেশন আমরা আজকে দিব, কেন এটাকে বলা হয় না। সো আলোক পর্যায়কে আরেকটা নামে ডাকা হয়, এই নামটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। কি নামে ডাকা হয়? ফটো ফসফোরাইলেশন। তুমি যদি সূর্যের কথা চিন্তা করো, তো সূর্য থেকে আমরা কি পাই? লাইট পাই। সো আমরা লাইট যখন পাই তখন সেই বিক্রিয়াটা, মানে সেই লাইট দিয়ে বিক্রিয়াটা করার জন্য আমার সেখানে কিন্তু হচ্ছে শক্তি উৎপন্ন আলটিমেটলি হবে। তো এই শক্তি উৎপন্ন হওয়ার জন্য আগে থেকে আমার কিছু রিসোর্স বা কাঁচামাল প্রয়োজন। তো কাঁচামাল হিসাবে আমি পাচ্ছি কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা থেকেই কিন্তু আলটিমেটলি আমার এটিপিটা উৎপন্ন হবে। তার মানে আমার এডিপি থেকে আমার কি উৎপন্ন হচ্ছে? আলটিমেটলি এটিপি উৎপন্ন হচ্ছে। সো এডিপির পূর্ণরূপ অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এটিপির পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে আমার এডিপি থেকে এটিপিটা উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন হওয়ার জন্য এটার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়। ফসফেট গ্রুপ বলতে সেটা কেমন? ফসফেট যেহেতু, সেটা কিন্তু মানে অজৈব হওয়ার সম্ভাবনা বেশি। অজৈব, যদি অজৈব হয়, অজৈবের ইংরেজি নাম কি? ইনঅর্গানিক। সো ইনঅর্গানিকের প্রথম শব্দটা কি? আই, ইনঅর্গানিক। সো সেজন্যই আমরা কি যুক্ত করছি? ফসফেট যেহেতু, দ্যাটস ওয়াই পি। আর যেহেতু ইনঅর্গানিক, দ্যাটস ওয়াই আই। তো এই এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটটা যখন যুক্ত হয় তখন আলটিমেটলি আমি পাচ্ছি কি? আমি পাচ্ছি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত হয়ে আমাদের এটিপি উৎপন্ন করছে। সো যেহেতু এখানে তোমার ফসফেটটা যুক্ত হচ্ছে, যে কোনো বিক্রিয়ায় ফসফেট যুক্ত হোক বা ফসফেট চলে যাক, সেই বিক্রিয়াকে বলা হবে ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন কাকে বলে? যে কোনো বিক্রিয়ায় যদি তোমার ফসফেটটা যুক্ত হয় বা চলে যায়, তখন সেটাকে আমরা বলি ফসফোরাইলেশন। যেহেতু এই যে আমার যুক্ত হওয়ার প্রক্রিয়াটা লাইটের উপস্থিতিতে ঘটতেছে বা ফোটনের উপস্থিতিতে ঘটতেছে, এই জন্য এটাকে আমরা বলছি ফটো ফসফোরাইলেশন। তার মানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হোক বা ফসফেট গ্রুপ বের হয়ে যাক, সেই প্রক্রিয়াকে শুধু কি বলবো আমরা? ফসফোরাইলেশন। যেহেতু এই প্রক্রিয়াটা লাইটের উপস্থিতিতে হচ্ছে বা আলোর উপস্থিতিতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলছি? আমরা বলছি ফটো ফসফোরাইলেশন। যেহেতু আলোর উপস্থিতিতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলছি এটাকে আলোক পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এখন এই যে এটিপি প্রোডাকশনটা, এটা আমার কোথায় হয়ে থাকে? এটা আমার যে জায়গায় হয়ে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার ফটো সিস্টেম। মানে একটা ক্লোরোপ্লাস্টে ঠিক যে জায়গায় আমার এই তোমার এক্সচেঞ্জটা হয়, এই যে প্রোডাকশনটা হচ্ছে, এই যে এটিপিটা প্রডিউস হচ্ছে, এইটা একটা ক্লোরোপ্লাস্টে যে জায়গায় হয়, সেই জায়গাটাকে আমার বলা হবে তোমার ফটো সিস্টেম। তো ফটো সিস্টেম কয়টা রয়েছে? ফটো সিস্টেম দুইটা রয়েছে, দুইটা ফটো সিস্টেম। তো নাম দিয়েই বুঝতে পারছো, একটাকে বলে ফটো সিস্টেম 1, আরেকটাকে বলে তোমার ফটো সিস্টেম 2। সো আমরা ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2 টা আমরা পেয়ে গেলাম। একটা ফটো সিস্টেম 1 আর একটা ফটো সিস্টেম আমার 2। সো এখন এই ফটো সিস্টেম গুলো কোথায় থাকে? ফটো সিস্টেম গুলো হচ্ছে আমার থাকে থাইলাকয়েডের মধ্যে। আমার একটা এনিমেটেড ভিডিও রয়েছে, তুমি নিউরন প্লাসের ইউটিউব চ্যানেলে দেখলে পাবা একটা, সেখানে পাতার ভেতরে স্টোমাটার মধ্যে দিয়ে যদি আমরা যাই, তখন সেই অ্যানিমেশন দিয়ে আমরা দেখানোর ট্রাই করেছি সেখানে থাইলাকয়েড গুলো কিভাবে থাকে, সেখানে তোমার গ্রানাম চটকি গুলো কিভাবে থাকে, একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকে, থাইলাকয়েড গুলো অনেকটা পরোটার মতো দেখতে হয়, সেই জিনিসগুলো ওই অ্যানিমেশন ভিডিওটাতে দেখিয়েছিলাম। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সো এই যে আমার ফটো ফসফোরাইলেশন, এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? এটা আমার ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2 তে হচ্ছে। দুইটা আলাদা একটা ফেজ। তো আশা করব এডিপি থেকে এডিপি উৎপাদন হওয়ার যেই জায়গায় হয় সেই জায়গাটা তুমি দেখেছো। জায়গাটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কোন জায়গায়? থাইলাকয়েড মেমব্রেনে। থাইলাকয়েড মেমব্রেনের কোন জায়গায়? যে জায়গায় হয় তাকে বলে ফটো সিস্টেম। তো এই জায়গা অনুযায়ী লাইট পড়তেছে, কোন আলো পড়তেছে, এটার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করে? দুই ভাগে ভাগ করে। একটাকে বলছে ফটো সিস্টেম 1 আর একটাকে বলছে ফটো সিস্টেম 2। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আমরা যেহেতু এই আলোক পর্যায়টা ক্লিয়ার করলাম, এবার আমরা যদি আসি যে টোটালি এই যে বায়ুমণ্ডল থেকে আমরা যে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি,
সো এই কার্বন ডাইঅক্সাইড গুলো কিন্তু আমরা আলটিমেটলি কেন ইউজ করি? আমাদের মেইন টার্গেট থাকে আমরা যাতে কার্বোহাইড্রেট প্রডিউস করতে পারি বা শর্করা জাতীয় খাদ্য উপকরণ আমরা বানাইতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সো গ্লুকোজ কি? গ্লুকোজ ইজ ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট। সো এখানে কয়টা প্রক্রিয়া আছে, কয়টা পথ রয়েছে? বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে ক্যালভিন চক্র, যেটা আজকে আমরা দেখবো, আরেকটা হচ্ছে হ্যাস এন্ড স্ন্যাক চক্র, এবং আরেকটা হচ্ছে সিএএম। অনেকে তোমরা সিএএম চক্র বা সিএএম প্রক্রিয়াটার ফুল মিনিংটা বুঝো না। এটা মূলত হচ্ছে কিছু টাইপের উদ্ভিদ রয়েছে, তার যে ক্লাসটা সেটাকে বলা হয় ক্রাসুলেসিয়ান। আবার দেখো, ক্রাসুলেসিয়ান মেটাবলিজম এসিড। তো ক্রাসুলিজিয়াম এটা হচ্ছে এক উদ্ভিদের একটা টাইপ, আর মেটাবলিজম মানে যে কোনো বিপাকীয় প্রক্রিয়া, আর এসিড মানে তো তোমরা বুঝো। তাহলে সিএম প্রক্রিয়াটা কি? তোমার ওই ক্রাসুলিয়ান টাইপের উদ্ভিদে যে প্রক্রিয়ার মাধ্যমে আমার এই তোমার কার্বোহাইড্রেট প্রোডাকশনের কাজটা চলে উদ্ভিদে, সেই প্রক্রিয়াটাকে আমি বলছি সিএএম। ওকে, বা ক্রাসুলেসিয়ান মেটাবলিজম এসিড। সো এই তিনটা প্রক্রিয়ায় মূলত কার্বন, আবহাওয়া থেকে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড আমি পিক করি, এবং সেখান থেকে আমি কার্বোহাইড্রেট বা শর্করাটা বানাই। যেমন একটা শর্করার নাম যদি কেউ বলতে বলে, গ্লুকোজ সবচেয়ে জনপ্রিয়, যেটা গ্লুকোজ, গ্লুকোজ আমরা বলতে পারি। এবার আসো, আমরা তো লাইট ডিপেন্ডেন্ট বা আলোকীয় পর্যায়টা বললাম যে আলোকীয় পর্যায়ে আমার কিভাবে কাজ করে। সো প্রথমে ধরো আমি একটা সূর্যের কথা কল্পনা করি, সূর্য থেকে আমার লাইটটা, সূর্য কি একদম উত্তপ্ত একটা কুণ্ডলী, এই উত্তপ্ত কুণ্ডলীতে তোমার হাইড্রোজেনটা হিলিয়ামে কনভার্ট হচ্ছে, এরকম এক্সচেঞ্জ করছে। সো আলটিমেটলি তার ফলে কি পাচ্ছি? আমরা ফোটন পাচ্ছি। আমরা যে ফোটনটা পাচ্ছি, ফোটনটা তোমার চলে আসতেছে আমাদের পৃথিবীতে, পৃথিবীতে সারা বিশ্বে তোমার চলে যায়। যেখানে দিন থাকে সেখানে ওই ফোটন গুলো গিয়ে পড়ে, যেখানে রাত থাকে সেখানে তো আর আলোটা পৌঁছাতে পারছে না বা ফোটন যাইতে পারছে না। তো সূর্য থেকে আলোটা যখন যায়, তখন এই সূর্যের আলো নিয়ে যদি আমি কোনো সালোক সংশ্লেষণ করি, তখন সেটাকে আমার বলা হয় আলোক পর্যায়। ওকে, মানে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। সালোক সংশ্লেষণের যে পর্যায়ে সূর্যের আলোটা লাগে, সেটাকে বলা হয় তোমার লাইট ডিপেন্ডেন্ট ফেজ। তো লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমাদের মূলত আমরা কি পাই? আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা যে প্রোডাক্টটা পাই, যে আত্তীকরণের শক্তিটা পাই, সেটা হচ্ছে আমার অ্যাডেনোসিন ট্রাইফসফেট এন্ড হচ্ছে নিউক্লিওটাইড অ্যাডেনোসিন ডাই ফসফেট, যেই আমার রয়েছে, এই রাসায়নিক পদার্থটা আমরা পেয়ে থাকি। সো এটিপি আর NADPH2, এই দুটাই আমরা কোথায় পাই? এই দুটো আমরা পাই হচ্ছে তোমার আলোক পর্যায়ে। এখন আলোক পর্যায়ে আমরা এটা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আলো মানে সূর্যের আলোর উপস্থিতির ফলেই কিন্তু আমি এটিপিটা পাচ্ছি। আমি একটু আগেই দেখিয়েছি কিভাবে আমরা এডিপি থেকে আমরা এটিপি পাচ্ছি, সেটা আমরা দেখিয়েছিলাম, কোথায় উৎপন্ন হচ্ছে সেটাও দেখিয়েছিলাম। সো এই যে আলোক পর্যায়, এখান থেকেই কিন্তু আমার আলোক নিরপেক্ষ পর্যায়টা হয়ে থাকে। সো লেটস সি আলোক নিরপেক্ষ পর্যায়। এই যে আমি আলোক নিরপেক্ষ পর্যায় বলছি, এই আলোক নিরপেক্ষ পর্যায়ে যে বিক্রিয়াগুলো হয়, যে চক্রগুলো ঘটে, এগুলো হওয়ার জন্য কিন্তু আমার কি লাগে? এটিপি লাগে আর NADPH2 লাগে। এখন প্রশ্ন হচ্ছে, আলোক নিরপেক্ষ পর্যায়টা কি তোমার এই মানে আলোক পর্যায় ছাড়া হওয়া পসিবল কিনা? কি কি কমেন্টে জানাতে পারবা? এই যে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা, এটা কি আলোক পর্যায় ছাড়া হওয়া পসিবল কিনা? আমি অলরেডি বলেছি, আলোক নিরপেক্ষ পর্যায় গুলোর ভিতরে কিন্তু আমার এটিপি আর NADPH2 লাগবে। এখন যদি পৃথিবীতে আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায় না থাকতো, শুধুমাত্র আলোক নিরপেক্ষ পর্যায়ের ভেতরে কি ফটোসিনথেসিস হইতে পারতো কিনা? দেখি তোমরা জানো কিনা বা বুঝতে পারছো কিনা। না, ওকে। সাইদ খান জামাল বলেছে না, সম্ভব না, রাইট। কারণ আমরা যেই হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বলছি, সেখানে আমি কি কি পাই? যেমন সেখানে আমি C3 চক্র, যেটাকে আমরা কেলভিন চক্র বলি, আমরা সেটা পাচ্ছি। আমরা কি পাচ্ছি? আমরা C4 চক্র, বা যেটাকে আমরা হ্যাস এন্ড স্ন্যাক চক্র, এটা পাচ্ছি। তো আমরা অলরেডি দুটা পেয়ে গেলাম, এন্ড আরেকটা কি পাচ্ছি? সিএএম চক্র পাচ্ছি বা সিএম প্রক্রিয়া পাচ্ছি। এই যে তিনটা প্রক্রিয়া, এগুলো যদি আমার সুসম্পূর্ণ করতে হয়, আমার এনার্জি প্রয়োজন হবে, তাই না? এই যে এনার্জিটা, এটা যদি আলোক পর্যায়ে না হয়, সূর্যের আলোর ফোটন যদি না এসে কাজ করে, আমি এটিপি যদি আমি না পাই, NADPH2 যদি না পাই, তাহলে এগুলো কিন্তু আমার আলোক নিরপেক্ষ পর্যায়ে কাজ করতে পারবে না। তো ডেফিনেটলি আলোক পর্যায়কে আমরা অন্ধকার পর্যায়ে বলবো না, কারণ আলোক পর্যায়, এই তোমার আলোক নিরপেক্ষ পর্যায় এনি হাউ ইনডাইরেক্টলি আলোক পর্যায়ের উপরে নির্ভর করছে। সো প্রথমে আমি আলোক পর্যায়ে পাচ্ছি, এরপরে আমি আলোক নিরপেক্ষ পর্যায়ে পাচ্ছি। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কয়টা প্রক্রিয়া ঘটে? তিনটা প্রক্রিয়া ঘটে। কি প্রক্রিয়া? একটা তোমার সি থ্রি চক্র, একটা C3 চক্র বা কেলভিন চক্র, আরেকটা তোমার C4 চক্র বা হচ্ছে হ্যাস এন্ড স্ন্যাক চক্র,
আরেকটা হচ্ছে সিএম চক্র। এই তিনটা চক্র আমার কোন ফেজে পড়ে? আরো আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়ে। সো সূর্য থেকে লাইটটা নিয়ে আমরা আলোক পর্যায় সম্পূর্ণ করছি, তার ফলে আমরা এটিপি আর এনএডিপি পাচ্ছি। সেখান থেকে এটিপি আর এনএডিপিটা নিয়ে আমি আলোক নিরপেক্ষ পর্যায়ে সেটাকে আমি কাজে লাগাচ্ছি। কাজে লাগানোর জন্য আমি কোন প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছি? তিনটা প্রক্রিয়ায়। একটা সি3 বা কেলভিন চক্র, সি4 বা হ্যাসন স্ন্যাক চক্র, এন্ড লাস্টলি সিএএম চক্র। ওকে, তো এই তিনটা প্রক্রিয়া আমরা মূলত এই এটিপি আর এনএডিপি টাকে কাজে লাগাই, বা এই আত্মীকরণ শক্তিটাকে কাজে লাগাই। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? একজন বলেছে ফসফেটটাকে ইনঅর্গানিক কেন বলা হয় ভাইয়া? ফসফেটটা তোমার হচ্ছে অজৈব যৌগ, কারণ ফসফেট যে গ্রুপটা রয়েছে, ফসফরাস যদি বলো, এটা একটা মৌল। এই মৌলটা কিন্তু হচ্ছে তোমার জৈব যৌগের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। তোমরা রসায়নে হয়তো বা জৈব যৌগের ক্রাইটেরিয়া পড়েছো, সেখানে কিন্তু জৈব যৌগের যে ক্রাইটেরিয়া রয়েছে বা হাইড্রোকার্বন, সেখানে কিন্তু এটা মানে ফুলফিল করছে না। ফসফেট PO4, তার ভিতরে কি তোমার হাইড্রোকার্বন আছে? নাই। তো তুমি এটাকে তুমি জৈব যৌগ কিভাবে বলবা? তুমি অর্গানিক কিভাবে বলবা? যেহেতু এটা অর্গানিক না, সো ইটস ইনঅর্গানিক। আই দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই PI। সো আমি যে প্রশ্ন করেছি এটা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? নাইস, গুড, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবার গ্লুকোজের ভিতরে কতটুকু শক্তি সঞ্চিত থাকে, এটা অনেক পরীক্ষায় আসে। এই সঞ্চিত শক্তির পরিমাণটা লাগবে, খাতা এটা তোমরা লিখে নিবা। সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা আসে, এটা বোর্ড এক্সামের এমসিকিউতে আসতে পারে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসো, আমরা যে এককোষী প্রাণী দেখি, এগুলোর দেহ কিন্তু তোমার সালোকসংশ্লেষণ হইতে পারে। ক্রিস অ্যামিবা এন্ড ইউগ্লেনা, এগুলোর দেহ কিন্তু সালোকসংশ্লেষণ হয়। তোমার এককোষী মনে হয়ে তুমি হয়তোবা যদি দাও যে এদের দেহে সালোকসংশ্লেষণ হয় কিনা, তুমি হয়তোবা দিতে পারো না এদের দেহে সালোকসংশ্লেষণ হয় না, কিন্তু এদের দেহে সালোকসংশ্লেষণ হয়। এটা একটু এই জন্য ইন্ডিভিজুয়াল এটাকে দেখিয়ে দেওয়া। সো 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোকসংশ্লেষণ দুইটা ভাগে ভাগ করে, একটা আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। এখন তো বুঝতে পারছো, অন্ধকার পর্যায় পুরোপুরি অন্ধকার পর্যায় না, সে ইন্ডিপেন্ডেন্ট না। অন্ধকার পর্যায়টা তোমার আত্মীকরণ শক্তির জন্য আলোক আলোক পর্যায়ের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য আধুনিক ভাবে অন্ধকার পর্যায়ে আমরা না বলে আমরা কি বলি? আলোক নিরপেক্ষ পর্যায়। সো অন্ধকার পর্যায়ের বর্তমান নাম কি? আলোক নিরপেক্ষ পর্যায়। কারণ আলোক নিরপেক্ষ পর্যায়ে আমার আলোক পর্যায় থেকে আমার এটিপি আর NADH2 লাগে। ওকে, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কোন জায়গায় কোন বিক্রিয়াটা ঘটে এটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে গ্রানা যে রয়েছে আমাদের ক্লোরোপ্লাস্টের ভেতরে, যে গ্রানা রয়েছে সেই গ্রানার ভেতরে আমার আলোক বিক্রিয়াটা বা আলোক পর্যায়টা হয়, এন্ড এস্টোমাতে তোমার আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়টা হয়ে থাকে। তাহলে কোন জায়গায় কোন রিঅ্যাকশনটা হয়, কোন বিক্রিয়াটা হয়, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সো গ্রানাতে হবে আমাদের আলোক বিক্রিয়া, এন্ড তোমার স্টোমাতে হবে আমাদের আলোক নিরপেক্ষ বিক্রিয়া প্রক্রিয়াটা। সো অন্ধকার পর্যায়ের বিক্রিয়া আলোতেও হতে পারে, কিন্তু আলোক পর্যায়ের বিক্রিয়ার জন্য আলো অপরিহার্য। গুরুত্বপূর্ণ লাইন, যে আলোক পর্যায় হওয়ার জন্য আলো লাগবে। তুমি এটা নাম দিছো আলোক পর্যায়, যদি তুমি সেখানে আলোই না রাখো, তাহলে সে কিভাবে হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণ করবে? সম্ভব না তো। সো এখন অক্সিডেটিভ ফসফোরিলেশন কোথায় সম্পূর্ণ হয়, এটা কিন্তু পরীক্ষা আসে। এটা কিন্তু আমার হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তোমাদের ভিতরে কেউ কি জানো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে? কেউ কি জানো তোমরা? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে? মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করে কে? দেখি তোমরা পারো কিনা। তোমরা উত্তর দিলে দিতে, আমি হচ্ছে নেক্সটে যাই। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে, আবার ফটোফসফোরাইলেশন তোমার সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এই দুটা বিষয় একদম আমি আলাদা করে দিচ্ছি, যাতে এই দুটা বিষয়ে তোমার প্যাচ না লাগে। অনেকের ক্ষেত্রে এই দুটা বিষয়ের ভিতরে প্যাচ লাগে, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয় আর ফটোফসফোরাইলেশন কোথায় হয়। ফটোফসফোরাইলেশন আমি অলরেডি বলেছি, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যখন এটিপি বানানো হচ্ছে, সেটাকে আমি বলছি ফটোফসফোরাইলেশন, যেটা আমার হচ্ছে ক্লোরোপ্লাস্টে। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমার হয় মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। ওকে, সো মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা কিন্তু হচ্ছে, তোমরা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্টের আণুবীক্ষণিক গঠনটা খুব সুন্দর করে আমরা আমাদের কোর্সের ওই ভিডিওটাতে পড়িয়েছি। আমাদের যে বায়োলজি কোর্সটা রয়েছে সেখানে এই ভিডিওটা দেখা আছে। সো সেখান থেকে তোমরা এই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এই গঠন দুটো আরেকবার একটু দেখে নিবা। যেহেতু তোমার উদ্ভিদ শারীরতত্ত্বের ভেতরে বেশিরভাগ বিক্রিয়াই তোমার এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আর সাইটোপ্লাজম, এই তিনটার এক্সচেঞ্জ হয়। এই তিনটা ভিডিও তুমি ওয়েবসাইট থেকে আবার তুমি কষ্ট করে দেখে নিবা। সেখান থেকে দেখে নিলে ওইখানে একদম মাইটোকন্ড্রিয়ার একদম নাড়িভুড়ি সবই পড়ানো হয়েছে। ওই বিষয়টা একটু ভালো করে দেখে নিলে তোমার প্রত্যেকটা বিষয় একদম সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে।
একটা বিষয়, চক্রীয় যে ফটোফসফোরাইলেশন, কারণ ফটোফসফোরাইলেশন দুই প্রকার, একটা চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় যে ফটোফসফোরাইলেশন সেটা আমার কয়টা এটিপি উৎপন্ন করে, সেখানে আমার একটা এটিপি উৎপন্ন হচ্ছে। আর অচক্রীয় ক্ষেত্রে আমার ফটোফসফোরাইলেশনে আমার একটা এটিপি উৎপন্ন হয় আর একটা এনএডিপি উৎপন্ন হয়। তাহলে এই যে আমার আত্মীয়করণ শক্তি হিসাবে আমি যেই এটিপি আর এনএডিপি পাচ্ছি, এটা আমি কোন পর্যায়ে পাচ্ছি? দুইটা একসাথে পাচ্ছি কোন পর্যায়ে? এটা কিন্তু অচক্রীয়তে পাচ্ছি। আর চক্রীয়তে কি পাই? চক্রীয়তে আমরা পাই শুধু এটিপি। তারপরে চক্রীয়তে শুধু এটিপি পাই, আর অচক্রীয়তে আমি দুইটাই পাচ্ছি, এটিপিও পাচ্ছি এনএডিএস2ও পাচ্ছি। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। চক্রীয়তে আমি শুধু এটিপি পাই, আর অচক্রীয়তে আমি এটিপি প্লাস এনএডিএস2, এনএডিপিএস2 দুইটাই পাচ্ছি আমি। সো এই বিষয়টা একটু মনে রাখো, তাহলে পরীক্ষার সময় এগুলো ভুল হবে না। দেখো, এই যে স্লাইড গুলো, এগুলো কিন্তু অনেক রিসার্চ করে বানানো, যে পরীক্ষায় কোনগুলো আসে, কোনগুলো থেকে স্টুডেন্টরা ভুল করে। ধরো আমি এই জাস্ট এই দুইটা লাইন তুমি এখন স্ক্রিনে দেখলা, একটা অক্সিডেটিভ ফসফোরিলেশন হয় মাইটোকন্ড্রিয়াতে, আর ফটোফসফোরিলেশন হয় ক্লোরোপ্লাস্ট। এই যে বইতে অনেক অনেক লাইন, অনেক হিজিবিজি অনেক কিছু দেওয়া আছে, এত কিছু তুমি দেখতে গেলে কিছুই মনে থাকবে না আলটিমেটলি। বাট তুমি যদি জিনিসগুলো তোমার সামনে সুন্দর করে গুছানো বা প্রেজেন্টেবল থাকে, তাহলে জিনিসগুলো কিন্তু তোমার ইজি, মানে খুব সহজে মনে থাকবে। তো জাস্ট আমি দুইটা ইনফরমেশন স্ক্রিনে দেখাচ্ছি, এই দুইটা যদি তুমি ক্লিয়ারলি মাথায় রাখো, তোমার মাথায় ক্লিয়ার একটা ইমেজ আছে যে ভাইয়া বলেছিল অক্সিডেটিভ ফসফোরিলেশনটা আমার মাইটোকন্ড্রিয়াতে হয় আর ফটোফসফোরিলেশনটা আমার ক্লোরোপ্লাস্ট হয়, এটা তোমার মনে থাকবে। ওকে, এবার আসো আবার নেক্সট ফেজে আমরা যাচ্ছি। ওকে, এবার আমাদের বলো, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে? একটু কমেন্টে জানাও আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। তোমরা আজকের ক্লাসে নতুন কিছু শিখতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। দেখি তোমাদের তোমাদের রিভিউটা দেখি, আজকে ক্লাসটা তোমার কেমন লাগছে। শুক্রা রানী স্যার খুবই ভালো লাগছে। ওকে, অশোক মিস্ত্রি খুব ভালো লেগেছে, নাইস। ওকে, তোমরা তোমাদের মতামতটা জানাও, আমি এই ফাঁকে হচ্ছে আমরা নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ, আমরা কেলভিন চক্র যে বলবো, আমাদের কেলভিন চক্র, বিজ্ঞানী কেলভিন, সেই কেলভিন চক্রের তোমার অপটিমাম টেম্পারেচার, হোয়াট ইজ অপটিমাম টেম্পারেচার? অপটিমাম টেম্পারেচার মানে কোনো একটা বিক্রিয়া যেই টেম্পারেচারে সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হতে পারে এবং র্যাপিডলি সম্পন্ন হতে পারে, দ্রুত সম্পন্ন হতে পারে, সেটাকে আমরা বলা হয় অপটিমাম টেম্পারেচার। ওকে, সো অপটিমাম টেম্পারেচার কত পরীক্ষা আসে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমার কেলভিন চক্রের জন্য আমার অপটিমাম টেম্পারেচার। ওকে, তো পরীক্ষা যদি আসে কেলভিন চক্রের জন্য অপটিমাম টেম্পারেচার কত, ইটস 10 ডিগ্রি টু 25 ডিগ্রি। ওকে, দেন সি3 উদ্ভিদের তুলনায় সি4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। জাস্ট এখানে মনে রাখবা কোনটাই বেশি কোনটাই কম, নাথিং ইজ, জাস্ট তুমি মনে রাখবা সি3 যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোর তুলনায় সি4 যে উদ্ভিদগুলো রয়েছে তাদের সালোক সংশ্লেষণের রেটটা, রেট অফ ফটোসিনথেসিসটা বেশি। কার বেশি? সি4 এর বেশি। এটা একটু মাথায় রাখতে হবে। জাস্ট এই যে কার বেশি কার কম এইটুকু মনে রাখলে তোমার এমসিকিউ তো অনেক ভালো করবে, এবং তোমার থিওরিটিক্যালি যখন আসবে তখন এই যে লাইনগুলো দেখছো এগুলো যখন তোমার সৃজনশীলের ভিতরে তুমি লিখবা, তখন তোমার লেখার মানটা অনেক ভালো হবে, খাতাটা দেখতে তোমার অনেক বেশি তথ্য সমৃদ্ধ মনে হবে। সো সি3 উদ্ভিদের তুলনায় সি4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা তোমার বেশি। ওকে, এটা তুমি মাথায় রাখবা। এবার আমরা দেখি ক্লোরোফিল। এখন আমাদের যে ক্লোরোফিল গুলো রয়েছে, এখন ক্লোরোফিল গুলা কালারটা লাগে। তো ধরো আমার ক্লোরোফিল এ কালারটা কি, হলদে সবুজ, এটা একটু মেমোরাইজ করার বিষয়। ওকে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লোরোফিল এ, আর যারা বায়োলজি কোর্সের স্টুডেন্ট আছে তোমাদেরকে এইটার তোমার পিডিএফটা তোমাদের হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে এটার উপরে হচ্ছে এমসিকিউ গুলো তোমাদেরকে তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যারা বায়োলজি কোর্সের স্টুডেন্ট আছো। মানে এই আমি আজকে যা যা পড়ালাম এগুলো উপরে এমসিকিউ বাসায় ভালো করে প্র্যাকটিস করার জন্য আরো আরো প্র্যাকটিস এমসিকিউ শিট গুলো তোমাদের ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে নিবা। ওকে, সো ক্লোরোফিল এটা কি, এটা কালারটা হচ্ছে হলদে সবুজ, আর ক্লোরোফিল বিটা কি, নীলাভ সবুজ। এই দুইটার কালারটা একটু লাগবে। এন্ড ক্যারোটিনয়েডস তোমার কালারটা কি, কতে ক্যারোটিনয়েডস, কতে কমলা। জ্যান্থোফিলে, জ্যান্থোফিলে হচ্ছে দেখো এখানে জ্যান্থো লাস্টে হয়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে, সো ভুলে গেলেও পরীক্ষা হলে জ্যান্থোফিল কালারটা কি, কালারটা হচ্ছে আমার হলুদ, দেখো হ আছে হলুদ। অ্যান্ড ফাইকোবিলিন্স টু টাইপস, ফাইকোসায়ানিন আর যে কোনো সায়ানো, মানে সায়ান যে কালারটা, সায়ান কালারটা হচ্ছে নীলাভ, নীলাভটাই হচ্ছে সায়ান কালার। মানুষ যখন মারা যায় তখন তার বডিতে যেই মৃতদেহের ভিতর যে পরিবর্তনটা আছে তাকে সায়ানোসিস বলে।
ওকে, ডেড বডিতে মানে পোস্টমর্টম করার আগে যখন আমরা ডেড বডি পাই তখন আমরা বলি কি বডিতে সায়ানোসিস ডেভেলপ করেছে বা শরীরটা নীল হয়ে গেছে। সো ফাইকোসায়ানিন নীল কালার রিপ্রেজেন্ট করে, ফাইকো ইরিথ্রিন লাল কালারকে রিপ্রেজেন্ট করে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এইটা তোমরা হচ্ছে তোমরা এইটা সুন্দর করে হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সালোক সংশ্লেষণের ইম্পর্টেন্সটা এটা পরীক্ষায় আসে যে সালোক সংশ্লেষণ আমি যে করব, আমি সালোক সংশ্লেষণটা কেন করছি, আমার তো পারপাস থাকা লাগবে। আমি সালোক সংশ্লেষণ যে করছি আমার পারপাসটা কি? সো আমার পারপাসটা দেখো, নাম্বার ওয়ান, আমাদের উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করার জন্য বা গ্লুকোজ তৈরি করার জন্য আমার সালোক সংশ্লেষণ আমাকে হেল্প করে। আমাকে এটা হেল্প করে যে উদ্ভিদ যদি না বড় হয়, উদ্ভিদ যদি নিজে খাদ্য না বানায় সে বড় হবে না। সে যদি বড় না হয় সে ফল দিতে পারবে না। সে যদি ফল দিতে না পারে প্রাণী খাবে কি? প্রাণী তো খাইতে পারবে না, তাই না? তো প্রাণীগুলোও হচ্ছে তোমার এই সালোক সংশ্লেষণের উপরে ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। শক্তির উৎস হিসাবে কাজ করছে, কারণ এখানে দেখো শক্তির কিন্তু অনেক এক্সচেঞ্জ করছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ভিতরে তোমার শক্তির এক্সচেঞ্জ ঘটে। তোমার পরিবেশকে তোমার শোধন করছে, পরিবেশের ভিতরে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গুলো রয়েছে সেগুলোকে সে ইউজ করছে তোমার এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সে ইউজ করছে। তোমার জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো তোমার এই এই তোমার বিক্রিয়ার মানে এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ভিতরে তোমার পরিচালনা করছে। সেখানে আমার কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে আমার সেখানে গ্লুকোজ, পানি, অক্সিজেন এগুলো উৎপন্ন করছে। সো জৈব রাসায়নিক বিক্রিয়াটা আমার এখানে পরিচালিত হচ্ছে। অ্যান্ড মানব সভ্যতা টিকে থাকার জন্য সালোক সংশ্লেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি পৃথিবীর সকল উদ্ভিদ তোমার ঘোষণা দেয় যে আজ থেকে আমরা সালোক সংশ্লেষণ করব না, তার মানে আজ থেকে আমরা শক্তি উৎপাদন করব না, আমরা নিজেরাও বড় হব না, মানুষও আমাদের খাইতে পারবে না, তো সব মানুষ মারা যাবে। সো মানব সভ্যতা টিকে রাখার জন্য এই সালোক সংশ্লেষণ অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ না করুক পুরো উদ্ভিদরা যদি কোনো হচ্ছে হরতাল করে যে না আমরা সালোক সংশ্লেষণ করব না, আমরা মাইন্ড করেছি, তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ওকে, সো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি খুব সহজে একদম সহজ ভাষায় তোমাকে এই কেলভিন চক্র বা যেটাকে আমি C3 চক্র বলছি এইটাকে দেখাবো। এটা একটু মনোযোগ দিয়ে তুমি দেখবা। কেলভিন চক্র বা C3 চক্রটা একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রথম বিষয়, আমরা এখন কেলভিন চক্র এটা আমরা কোথায় পেয়েছি? আলোক নিরপেক্ষ যে পর্যায়ে রয়েছে সেই আলোক নিরপেক্ষ পর্যায়ের ভেতরে আমরা এই কেলভিন চক্রটা পেয়েছি। সেখানে আলোক নিরপেক্ষতে আমরা তিনটা জিনিস পেয়েছিলাম, তাই না? তিনটা জিনিস পেয়েছিলাম। সেই তিনটা জিনিসের ভিতরে আমি কেলভিন চক্রটা পেয়েছি। কেলভিন চক্রের আরেকটা নাম কি? C3 চক্র। কেলভিন চক্রের আরেকটা নাম C3 চক্র। প্রথমে যে জিনিসটা আমি কেলভিন চক্রে পাবো সেটাকে বলা হবে রাইবোলুস 1,5 বিস ফসফেট। তো যেহেতু রাইবোলোজ বলা হচ্ছে এবং বলা হচ্ছে 5 বিস ফসফেট, বুঝতে পারছি এটা আবার 5 কার্বন বিশিষ্ট কোনো একটা যৌগ। তো রাইবোলোজ 1,5 বিস ফসফেট আমার কেলভিন চক্রের প্রথম উপাদানটা কি? রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এটা কিন্তু ক্রেবস চক্র না, অনেকে ভুল করে কেলভিন চক্র ক্রেবস চক্রকে এক করে ফেলে। না, আমরা ক্রেবস চক্র এখন পড়ছি না, আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা ক্রেবস চক্রগুলো পড়বো। এখন আমরা পড়ছি কেলভিন চক্র। ওকে, তো কেলভিন চক্রের প্রথম উপাদানটা কি? রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এটা মাথায় রাখতে হবে যে কেলভিন চক্রের প্রথম উপাদানটা কি। কেলভিন চক্রের প্রথম উপাদানটা হচ্ছে, ওকে, কেলভিন চক্রের প্রথম উপাদান হচ্ছে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। পরীক্ষা যদি আসে কেলভিন চক্রের প্রথম উপাদানটা কি? রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এই রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে এসে তোমার কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হচ্ছে, মানে সি ডবল ও যুক্ত হচ্ছে। তো রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে কে যুক্ত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে কে যুক্ত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হচ্ছে। এই রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি বানাচ্ছে? সে বানাচ্ছে তোমার একটা অ্যাসিড, যে অ্যাসিডটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। তার মানে রাইবোলোজ 1,5 বিস ফসফেট যেটা 5 কার্বন বিশিষ্ট, সেটার সাথে তোমার নতুন একটা কার্বন যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট, মানে আগেটা ছিল 5 কার্বন, নতুন একটা কার্বন যুক্ত হয়েছে। নতুন একটা কার্বন যুক্ত হয়ে সেটা 6 কার্বন হয়ে গেছে এবং ওইখানে দুইটা অক্সিজেন আছে। দুইটা অক্সিজেন যদি একসাথে হয় সি ডবল ও এইচ হয়, তখন সেটা হচ্ছে তোমার কি বলো, জৈব অ্যাসিডের সংখ্যা কার্যকরী মূলক না, সি ডবল ও এইচ। তো এখানে দেখো সে কিন্তু কিটো অ্যাসিড ফর্ম করছে। কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। কেন 6 কার্বন হয়েছে? কারণ আগে তোমার রাইবোলোজ ছিল 5 কার্বন বিশিষ্ট, তার সাথে একটা কার্বন যুক্ত হয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইডের কার্বন যুক্ত হয়েছে, সেই জন্য সে 6 কার্বনের হয়ে গেছে। তো এই যে 6 কার্বনের কিটো অ্যাসিডটা হয়েছে, এটা কিন্তু এখানে পার্মানেন্টলি হয় না, কারণ এটার এরপরও এটার ভাঙন হয়ে এটা আবার হচ্ছে তোমার নতুন আরেকটা উপাদান ফর্ম করতে পারে। এই যে কিটো অ্যাসিডটা, এই কিটো অ্যাসিডটা আবারও তোমার স্প্লিটেড হবে, এটা আবার ভাঙবে। এই কিটো অ্যাসিডটা স্প্লিটেড হয়ে আমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে আমি বলছি কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড,
যেহেতু আমি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলছিলাম, মানে এখানে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা 3টা। কয়টা? 3টা। কিন্তু আগের যৌগটাতে আমার কার্বন সংখ্যা কয়টা ছিল? 6টা ছিল। পরের যৌগতে আমি কার্বন সংখ্যা কয়টা পেয়েছি? 3টা পেয়েছি। তাহলে আমার 6টা পূরণ করতে হলে কয়টা অণু লাগবে? 2টা অণু লাগবে। তারপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কয়টা অণু উৎপন্ন হয়েছে? 2টা অণু উৎপন্ন হয়েছে। তার মানে 2টা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মিলেই কিন্তু তোমার সেটা কিন্তু আসছে তোমার ওই অস্থায়ী কিটো অ্যাসিড থেকে এটা আসছে। তো 5 কার্বনের রাইবোলোজটা তোমার কনভার্ট হয়েছে 6 কার্বনের তোমার কিটো অ্যাসিডে। 6 কার্বনের কিটো অ্যাসিডটা আবার ভেঙে আবার 2 অণু তোমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এখন এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা উৎপন্ন করছে, এখানে এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এটা কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট। আর এটাই কিন্তু কেলভিন চক্রের প্রথম কোনো স্থায়ী পদার্থ। দেখো, আগের কিটো অ্যাসিডটা কিন্তু কোনো স্থায়ী পদার্থ না। এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটাই আমার প্রথম স্থায়ী পদার্থ। এটা আমার প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু এটা আমার প্রথম স্থায়ী পদার্থ, এই জন্য আমরা কেলভিন চক্রকে বলছি, যেহেতু এখানে কার্বন সংখ্যা কয়টা? 3টা। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি C3, কার্বন 3। C3 কার্বন 3, কারণ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কার্বন কয়টা? 3টা। 3 কার্বন বিশিষ্ট এটা। যেহেতু আমাদের প্রথম স্থায়ী পদার্থটা তোমার 3 কার্বন বিশিষ্ট, দ্যাটস ওয়াই আমরা এই কেলভিন চক্রকে C3 চক্র বলছি। সো এইটা হচ্ছে কেলভিন চক্রের একদম সিম্পলিফাইড ভার্সন, যাতে তুমি মেইন বই টেক্সট বইয়ের যে জটিল চিত্রটা দেওয়া আছে ওইটা দেখে ভয় না পাও। সিম্পল এই বিষয়টাও যদি তুমি পরীক্ষার সময় সুন্দর করে আঁকতে পারো, তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবা। কারণ টিচার যদি তোমার কাছ থেকে জানতে চায় যে, কারণ প্রশ্ন তো তোমার সৃজনশীলে হবে, তোমার কাছে জিনিসটার এক্সপ্লেনেশন চাবে, তখন তুমি যদি এই বিষয়টা এক্সপ্লেন করতে পারো যে প্রথম আমার কেলভিন চক্রে আমার যেই যৌগটা আমি নিয়েছিলাম সেটা ছিল কি? আমার রাইবোলোজ 1,5-বিসফসফেট। তার সাথে কি যুক্ত হয়েছিল? তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল। সে যুক্ত হয়ে সে কি বানিয়েছিল? অস্থায়ী কিটো অ্যাসিড বানিয়েছিল। অস্থায়ী কিটো অ্যাসিডে কিসে কনভার্ট হয়েছিল? 2টা অণুতে কনভার্ট হয়েছে। সেই 2টা অণু কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। যেহেতু আগে 6 ছিল, ভাগ হয়ে 6/2 3 হয়েছে। তো 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সো আই থিঙ্ক এই কেলভিন চক্রের এই প্রক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো। সবাই এটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। সবাই এটা বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার? কেলভিন চক্রের মেইন বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা? কেলভিন চক্র বা C3 চক্র সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এটা যদি ক্লিয়ার হয়, আগামীকাল রাত 9টায় আমরা আবারও হচ্ছে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আগামীকাল ঠিক রাত 9টায়, প্রতিদিন রাত 9টায়, মানে আমাদের রুটিন দেওয়া আছে, আমাদের গ্রুপে দেখবো আমাদের রুটিন দেওয়া আছে। সেখানে আবারও হচ্ছে আমরা উদ্ভিদ শারীরতত্ত্বের আমরা নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এন্ড তোমরা যারা বায়োলজি কোর্সের স্টুডেন্ট রয়েছো, তোমরা এটার পিডিএফ এবং হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ গুলো সুন্দর করে তোমাদের কোর্সের ভেতরে ওয়েবসাইটে পেয়ে যাবা, এবং তোমাদের প্রাইভেট গ্রুপে সেটা দিয়ে দেওয়া হবে তোমরা যারা কোর্সের স্টুডেন্ট রয়েছো। ওকে ভাইয়া, বইয়ের হিজিবিজি হিজিবিজি কি পড়তে হবে না? না পড়লে প্রবলেম আছে কি? না, এটাই হচ্ছে মূলত বেসিক জিনিসটা। তুমি যদি ওইটা পড়তে পারো মাশাআল্লাহ ভালো, ওইটা পড়া তো সুপার হিউম্যানের বিষয়। কারণ এতগুলো এনজাইম মনে রাখা, এতগুলো স্টেপ মনে রাখা, তো এগুলো করতে গিয়ে স্টুডেন্টরা অনেক পারা জিনিসে ভুল করে আসে, আলটিমেটলি নাম্বারটা কম পায়। বাট সে যদি কোর মেইন জিনিসটা বুঝে ফেলে, তাহলে কিন্তু মোটামুটি তার নাম্বারটা খুব ভালোভাবে সে ক্যারি করতে পারবে। আমি তোমাদের কাছে পড়াটাকে সহজ করে দিচ্ছি, পড়াটাকে যাতে জটিল না করতে হয়, জিনিসটাকে সহজ করে দেওয়া। ওকে, সো আমরা যখন আমাদের এই অধ্যায়টা আমরা প্রায় শেষ করব, তখন আমরা ওই জটিল পিকচার গুলো আমি বুঝিয়ে দিব। যারা অনেক বেশি ভালো স্টুডেন্ট, যারা বোর্ড স্টান করার স্বপ্ন দেখছো, তাদের জন্য হচ্ছে আমি ওই জটিল যেই কেলভিন চক্র, ক্রেফট চক্র, এই চক্রগুলো জটিল গুলো আমি হচ্ছে একদম এই আমাদের ক্লাসগুলো লাস্টে বুঝাবো। মানে যেদিন আমাদের ক্লাস উদ্ভিদ শারীরতত্ত্ব লাস্টে শেষ হবে সেদিন আমি বুঝাবো। আর এখন আমরা তোমাদের কাছে জিনিসগুলো যাতে পরীক্ষার খাতায় তুমি লিখতে পারো, একান্ত এত জটিল কিছু পড়তে গিয়ে পরীক্ষার খাতে তুমি কিছু লিখতেই পারলা না, তার চেয়েও বেটার না মেইন জিনিসটা লিখে আসা? লিখলেই তো পুরো নাম্বারটা তুমি পাচ্ছ। কোনটা বেটার? পুরো নাম্বারটা পাওয়াই তো বেটার, তাই না? তো সেখানে তুমি এই বিষয়টা দেখো, আমি এখন অলরেডি দেখাইলাম, আমি আবার যদি একটু ইয়ে করে দেখাই। সো কেলভিন চক্রের প্রথম কি? রাইবোলোজ 1,5-বিসফসফেট। কয় কার্বন? 5 কার্বন। এর সাথে কি যুক্ত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি বানাচ্ছে? 5 কার্বনের সাথে একটা কার্বন যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট তোমার উৎপন্ন করছে আমার কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটা কেমন? অস্থায়ী। কেন কিটো অ্যাসিড হয়েছে? কারণ কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন হচ্ছে তোমার 2টা,
দুইটা অক্সিজেন সি ডবল এইচ যদি ফর্ম করে, তখন সেটাকে আমি ডেফিনেটলি বলতে পারি এটা একটা অ্যাসিড। হ্যাঁ, সো এরপরে আবার কি হচ্ছে, এটা আবার 6 কার্বন বিশিষ্ট যেহেতু কিটো অ্যাসিড, এটা ভেঙে আবার দুইটা হয়েছে। কি কি হয়েছে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। কয়টা লাগবে? দুইটা লাগবে। 3 কার্বন যেহেতু বিশিষ্ট, সেজন্য আমি এটাকে বলছি C3। এবং এইটাই আমার এই কেলভিন চক্রের আমার প্রথম স্থায়ী পদার্থ। আর এই প্রথম স্থায়ী পদার্থ অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে C3 চক্র। ওকে, সো আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। কেলভিন চক্রটা আসলে তোমাদের কাছে একদম সহজ হয়ে গেছে। একটা বিষয় এখানে আমি দেখিয়েছি, কেলভিন চক্রের ভিতরে তোমার যে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হচ্ছে, তখন দেখো, তখন এখানে কিন্তু তোমার সি ডবল ও, দেখছো এখানে সি ডবল ও, এটাই কিন্তু আমার কিটোন গ্রুপটা, আমার এই দেখো সি ডবল ও, এখানে একটা কিটোন গ্রুপ তোমার ফর্ম করেছে। আবার এখানে কিন্তু এসিডের গ্রুপটা ফর্ম করেছে, দ্যাটস ওয়াই কিটো এসিড। কিটোন গ্রুপটাও পাচ্ছি আমি, আবার কার্বলিক অ্যাসিডের গ্রুপটাও পাচ্ছি, মানে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটাও পাচ্ছি। সো সি ডবল ও পাচ্ছি, আবার কিটোন গ্রুপটাও পাচ্ছি, দ্যাটস ওয়াই এটা একটা কিটো এসিড। সো অনেকে জিজ্ঞেস করতে পারতা যে ভাই রাইবোলোজ থেকে কেন কিটো অ্যাসিড হইলো, তুমি দেখতেই পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড যখন যুক্ত হচ্ছে, তখন সেখানে সি ডবল ও ফর্ম করছে এবং ওইখানে সিও দ্বিবন্ধন ও মানে কিটোন গ্রুপ যুক্ত হচ্ছে। দ্যাটস ওয়াই সেটাকে আমি বলতে পারি আমার এটা হচ্ছে তোমার C3 চক্র, কারণ এটার স্থায়ী পদার্থ আমার হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটাই হচ্ছে আমার প্রথম স্থায়ী পদার্থ। তো আশা করি আজকে ক্লাসে বিষয়গুলো তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব দেখলাম, আমরা গুরুত্বগুলো খুব ভালো করে পড়লাম, আমরা ক্লোরোফিল গুলো কালারটা আমরা পড়ার ট্রাই করলাম, আমরা আরো দেখলাম সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম টেম্পারেচার কত, যে জিনিসগুলো আমার পরীক্ষায় লাগবে। আমি আরো দেখলাম আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, মাইটোকন্ড্রিয়াতে কোনটা হয়, ক্লোরোপ্লাস্টে কোনটা হয়, চক্রীয় ফটোফসফোরিলেশনে আমার কি উৎপন্ন হয়, অচক্রীয় থেকে কি উৎপন্ন হয়। আমরা আরো দেখলাম আমাদের গ্রানাতে কোনটা হয়, তারপরে হচ্ছে স্টোমাটে কি হয় সেটা আমরা দেখলাম। তারপরে গ্লুকোজের যে সঞ্চিত শক্তি, হ্যাঁ যেহেতু হচ্ছে আমার এই ফটোসিনথেসিসের মাধ্যমে আলটিমেটলি আমরা শক্তি উৎপন্ন করছি, গ্লুকোজ বানাচ্ছি। তো এরপরে আলোক নিরপেক্ষ পর্যায়ে সূর্য থেকে আমি আলোক পর্যায়ে পাচ্ছি, তারপর আবার কিভাবে আলোক নিরপেক্ষ পর্যায়টা হচ্ছে সেটা আমরা দেখলাম। আমরা আরো দেখলাম হচ্ছে এই প্রক্রিয়াটা হওয়ার জন্য আমাদের আত্মীকরণ শক্তি বা বায়োলজিক্যাল কয়েন হিসেবে আমরা এটিপি পাচ্ছি, NADPH2 পাচ্ছি। আমরা এখানে দেখলাম যে হচ্ছে কার্বোহাইড্রেট সৃষ্টি হওয়ার জন্য যে আলোক নিরপেক্ষ পর্যায়ে 3টা পর্যায়, সেটাও আমরা দেখলাম। আমরা আরো কি দেখলাম, আমরা দেখলাম কিভাবে এডিপি থেকে আমরা এটিপিটা প্রডিউস হয়, সেখানে আবার কিভাবে কোন জায়গায় হয়, আমরা ক্লোরোপ্লাস্ট থাইলাকয়েডে হয় সেটা দেখলাম। আমরা আরো কি দেখলাম, আমরা আরো দেখলাম তোমার আত্মীকরণ শক্তিটা কি, এটা আমরা সুন্দর করে দেখে ফেললাম। আমরা আরো দেখলাম এখানে তোমার কি পরিমাণ হচ্ছে বিক্রিয়াগুলো ঘটে এবং হচ্ছে কোথায় ঘটে, কি কি মিলে তোমার হয়, এবং মেইন বিক্রিয়াটা তোমরা একটু ভালো করে দেখে ফেলছো। এই বিক্রিয়াটা খাতায় 2-3 বার আঁকা ট্রাই করবে, কারণ এই বিক্রিয়াটা উদ্দীপকে আসতে পারে, আবার তোমাকে লিখতেও বলতে পারে পরীক্ষার সময়। তো আশা করি 19-এ যেহেতু এই বিক্রিয়াটা পড়েছো, এখন আর 2-1 বার আঁকলে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশনটা ভালো করে নেওয়া হয়ে যাবে। আমরা এরপরে তোমার সালোক সংশ্লেষণ জৈব রাসায়নিক প্রক্রিয়া থেকে শুরু করে সালোক সংশ্লেষণের বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমরা পড়ে ফেলেছি। সো ওভারঅল আমাদের পুরো জিনিসটা খুব সুন্দর করে হচ্ছে আহ ভাইয়া বায়োলজি বই থেকে মেইন লাইনগুলো বের করে শীট আকারে পড়লে ভালো হবে নাকি বই দাগিয়ে পড়লে ভালো হবে? ডেফিনেটলি তুমি বই দাগিয়ে পড়বে। আগে জিনিসগুলো তোমার মাথায় এইরকম দেখো, আমি কত ক্লিন করে হিজিবিজি বাদ দিয়ে জাস্ট যেটুকু জিনিস তোমার মাথায় ঢুকাইলে জিনিসটা তোমার কাছে সহজ লাগবে, খাতায় লিখে আসতে পারবা, পরীক্ষার সময় 10-এ 10 পাইতে পারবা, সেভাবে কিন্তু পড়ানো হয়েছে। তো এগুলো যদি তুমি খাতায় আউটপুট দিতে পারো, এগুলো কিন্তু হিজিবিজি লাগছে আজকে ক্লাসটা, এই অধ্যায়টা তুমি মেইন বই খুললে যত হিজিবিজি লাগে, আজকে যে আমরা সালোক সংশ্লেষণ, আমরা ক্রেব চক্র, আমরা যে হচ্ছে পুরো আলোক নিরপেক্ষ অধ্যায়, আলোক তোমার আলোক পর্যায়, এগুলো আমরা দেখলাম, এগুলো কি জটিল মনে হয়েছে? একদম সহজ মনে হয়েছে না? যদি জিনিসগুলো তোমার কাছে সহজ মনে হয়, ডেফিনেটলি তুমি এগুলোর সম্বন্ধে একটা কনফিডেন্স আসবে, তুমি এই জিনিসগুলো যদি খাতায় সুন্দর করে লিখে আসতে পারো, ভালো একটা নাম্বার পাবা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, আমরা হ্যাসেন স্ন্যাক চক্র, আমরা এরপরে হচ্ছে গ্লাইকোলাইসিস পড়বো, ক্রেব চক্র পড়বো, এই জিনিসগুলো পড়বো নেক্সট ক্লাসে। আমরা আশা করি তোমাদের সেই জিনিসগুলো অনেক বেশি তোমাদের হেল্প করবে ওভারঅল প্রিপারেশন নেওয়ার জন্য। আর যারা তোমরা আমাদের বায়োলজি কোর্সের স্টুডেন্ট যারা ভর্তি হয়েছো, তাদের কাছে এইটা এবং হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটটা যাবে, তোমরা সেখানে যতটুকু পড়ালাম আজকে এগুলো প্র্যাকটিস শিট পেয়ে যাবা, তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবা এই পর্যন্ত অধ্যায়টার উপরে তোমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার আগামীকালকে রাত 9টায় উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।